সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের এই পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকে আমরা একটা পদার্থবিজ্ঞান ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে চতুর্থ অধ্যায় ধরেছিলাম, কিন্তু তোমরা জানো যে আমাদের যে নতুন যে সিলেবাস হয়েছে সে সিলেবাসে আমাদের ওই চ্যাপ্টারটা নাই। এক্ষেত্রে আমাদের যে নতুনভাবে যে শুরু করবো আজকে নতুন একটা লেকচার দেব, সেটা হলো আমাদের অষ্টম অধ্যায়, দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়। অধ্যায়টার নাম আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, ইন্ট্রোডাকশন অফ মডার্ন ফিজিক্স। যেহেতু চ্যাপ্টারটার নামটা শুনেই তোমাদের মধ্যে একটু ধারণা সৃষ্টি হতে পারে যে আধুনিক পদার্থবিজ্ঞান যেহেতু, অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানটা কি, আসলে মূলত আধুনিক পদার্থবিজ্ঞানের আমাদের কি কি জিনিস পড়তে হবে, যে কি কি জিনিসগুলো আমাদের জানতে হবে, বা আধুনিক পদার্থবিজ্ঞানে কি কি পড়ানো হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকের এই লেকচারটা সবাই খুব মনোযোগ সহকারে একটু দেখো। আমি আগেই বলেছি, যখন যে চ্যাপ্টারটা আমরা পড়াবো সেই চ্যাপ্টারটা সম্পর্কে আমাদের একটু প্রাথমিক ধারণা নিতে হয় প্রথম লেকচারটাতে, এবং ওই চ্যাপ্টারের যে মৌলিক বিষয়গুলি আছে সেগুলি নিয়ে একটু আলোচনা করতে হয়। আজকে আমরা এই যে চ্যাপ্টারটা শুরু করব সেই চ্যাপ্টারটার প্রাথমিক কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব, এবং পদার্থবিজ্ঞানের যে মডার্ন ফিজিক্সটা কখন থেকে শুরু হয়েছে, কখনকে সনাতনী পদার্থবিজ্ঞান বলবো, সেটা নিয়ে আমরা আলোচনা করব। মূলত পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ বা ক্রমধারার ফলে কিন্তু আজকের আমাদের এই পদার্থবিজ্ঞানের সূচনা হয়েছে, আধুনিক পদার্থবিজ্ঞানের। আধুনিক পদার্থবিজ্ঞান আসলে তো কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমেই আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা হয়েছে। আমরা যদি ধরি তাহলে আমরা মোটামুটিভাবে বলতে পারি 1900 সাল থেকে বা আগে থেকে এই পর্যন্ত যে যুগটাকে, সেটাকে কিন্তু আমরা একটু আধুনিক পদার্থবিজ্ঞান হিসাবে ধরতে পারি। তাহলে বলতে পারে যে এর আগের যুগটা কি ছিল, এর আগের যুগটাকে আমরা ক্লাসিক্যাল ফিজিক্স বা সনাতনী পদার্থবিজ্ঞান হিসাবে ধরি, অর্থাৎ নিউটনীয় গ্যালিলীয় পদার্থবিজ্ঞান হিসাবে আমরা বিবেচনা করি। এরপরে যে পদার্থবিজ্ঞানগুলি এসেছে, অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা হয়েছে মূলত ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য দেওয়ার পর থেকেই। যে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আধুনিক পদার্থবিজ্ঞানের অন্য একটি টপিকস হলো যে আমরা সবাই জানি যে আইনস্টাইনের আপেক্ষিক তথ্য নিয়ে কিন্তু আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে, এবং আমাদের বিজ্ঞানের যেই নিয়ে মানুষের মধ্যে যে চিন্তা চেতনা ছিল তার একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে আমাদের আইনস্টাইনের আপেক্ষিক তথ্য দেওয়ার পর থেকে। এখন আজকে আমরা তোমাদেরকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের যে বিভিন্ন ব্যাপারগুলি আছে, যে আধুনিক পদার্থবিজ্ঞান আমাদের কি কি জানতে হবে বা আমরা কি পড়বো। তো শোনো, আধুনিক পদার্থবিজ্ঞানে যে জিনিসগুলি আমরা পড়বো সেটা হলো আধুনিক পদার্থবিজ্ঞানের সবার আগে যে জিনিসগুলি ধরবো সেটা আমরা ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, তারপরে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। তাহলে আমাদের এছাড়াও আমাদের এই দেখো মডার্ন ফিজিক্সে কী কী পড়া আছে। আমরা এক্স-রে নিয়ে মডার্ন ফিজিক্স আলোচনা করব, আমরা এখানে ফটোতড়িৎ ঘটনা নিয়ে আমরা আলোচনা করব, আইনস্টাইনের যে ভর শক্তি সমীকরণ আছে E=mc² নিয়ে আলোচনা করব। এখানে আমাদের বিভিন্ন কিছু মডার্ন ফিজিক্স, যেটাকে আজকে আমাদের এই সভ্যতার উন্নতির পিছিয়ে আজকে যে অবদান রেখেছে, এর মধ্যে আমাদের যদি আমরা মডার্ন ফিজিক্সের অন্য অন্য জিনিস নিয়ে আলোচনা করি, যেমন ধরো কম্পিউটার, মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস, এগুলি সবই আমাদের এই মডার্ন ফিজিক্সের এর মধ্যে গুরুত্বপূর্ণ আবিষ্কারের মধ্যে আমরা বিবেচিত হয়। হ্যাঁ, তাহলে আজকে আমরা যে জিনিসটা তোমাদেরকে নিয়ে আলোচনা করবো সেটা হলো কোয়ান্টাম, ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। 1900 সালের দিকে ম্যাক্স প্লাঙ্ক যে কোয়ান্টাম তথ্যটা দিয়েছে, এর আগে আমরা জানতাম যে আসলে আলো যে তাড়িৎচুম্বকীয় বৈশিষ্ট্য প্রদর্শন করে সেটা আমরা সব ভৌত আলোক বিজ্ঞানে আমরা পড়বো। এর আগে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে নিই, যাতে এই চ্যাপ্টারটা যাতে আমাদের খুবই মানে সহজ বোধগম্য বিধায় আমরা এই চ্যাপ্টারটা পড়বো। এর আগে পরবর্তীতে হয়তো আমরা আরেকটা চ্যাপ্টার আছে, সেটা তাড়িৎচুম্বকীয় যে আলোর ভৌত আলোক বিজ্ঞান, সেটাতেও দেখাবো। কিন্তু দুইটা চ্যাপ্টার অনেকটা রিলেটেড আছে অনেক ব্যাপারগুলি, কিন্তু জাস্ট আমরা এই চ্যাপ্টারটা আগে শুরু করলাম। যে আমাদের যদি এখন প্রশ্ন করা হয় যে কোয়ান্টাম তথ্য কি বা কোয়ান্টামটা কি, আমাদের একসময় জানা হতো যে আলো নিয়ে যদি আমরা চিন্তা করি যে আলো
বলে আলো এক প্রকার শক্তি। আলো এক প্রকার শক্তি সেটা আমরা জানি যে আলো এক প্রকারের শক্তি, কিন্তু আলোর কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য হলো আলো হলো তাড়িৎচুম্বকীয় বিকিরণ, বা আলোর একটা বৈশিষ্ট্য হলো আলো তড়িৎ এবং চুম্বকের ক্ষেত্রে সমন্বিত রূপের মাধ্যমে আমরা আলোটাকে আমরা বিশ্লেষণ করতে পারি। যে আলো এক প্রকারের তাড়িৎচুম্বকীয় বিকিরণ, আসলে এই চ্যাপ্টারটা আমাদের এই আলোর বেগ গতিবেগ নিয়ে আমাদের অনেক পড়া আছে, এবং আলোর বেগটা নিয়েও আমাদের অনেক এখানে পড়া আছে। তাহলে দেখো ম্যাক্স প্লাঙ্ক বলেছে যে আলো যখন কোনো উজ্জ্বল বস্তু থেকে নির্গত হয় তখন সেটা গুচ্ছ গুচ্ছ আকারে বা প্যাকেট আকারে নির্গত হয়। একসময় ধারণা ছিল যে আলো মনে হয় নিরবিচ্ছিন্নভাবে কোনো বস্তু থেকে নির্গত হয়, অর্থাৎ অবিরাম চলতে থাকে না। পরবর্তীতে দেখা হয়েছে যে মনে করো আলো যদি কোনো একটি বস্তু থেকে বের হয় তখন এরকম গুচ্ছ গুচ্ছ আকারে, অর্থাৎ শক্তির প্যাকেট আকারে বা শক্তির গুচ্ছ গুচ্ছ আকারে বের হয়, শক্তির প্যাকেট। শক্তির প্যাকেট বা গুচ্ছ গুচ্ছ আকারে নির্গত হয়। তাহলে আলো যখন কোনো উজ্জ্বল বস্তু থেকে বের হয় তাহলে এটা বিচ্ছিন্নভাবে বের হয়, নট নিরবিচ্ছিন্ন। নিরবিচ্ছিন্ন কথাটা একটু বুঝো। নিরবিচ্ছিন্ন মানে চলতেই থাকে, যেটাকে সেটাকে আমরা নিরবিচ্ছিন্ন বলি, যে একটা কিছু চলতেছে চলতেছে আর স্টপ হচ্ছে না, সেটাকে বলা হচ্ছে নিরবিচ্ছিন্ন। তাহলে এই বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক এর মতে আলো যে উজ্জ্বল বস্তু থেকে বের হয় সেটা প্যাকেট বা গুচ্ছ গুচ্ছ আকারে বের হয়। এই প্রত্যেকটা প্যাকেট বা গুচ্ছের নির্দিষ্ট পরিমাণের ফ্রিকোয়েন্সি আছে, অর্থাৎ এই যে প্যাকেট বা শক্তির যে প্যাকেট, এই শক্তির প্যাকেট বা গুচ্ছের প্রত্যেকটার কি আছে, একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে। এই প্রত্যেকটা অংশকে বলা হইতেছে, অর্থাৎ এই ক্ষুদ্র ক্ষুদ্র, অর্থাৎ আলো যখন কোনো উজ্জ্বল বস্তু থেকে নির্গত হয় তখন শক্তির প্যাকেট বা গুচ্ছ গুচ্ছ আকারে নির্গত হয়। প্রত্যেকটি প্যাকেট বা গুচ্ছকে আমরা আলাদা আলাদাভাবে ফোটন বা কোয়ান্টাম বলা। অর্থাৎ এ থেকে আমরা কি বুঝি, এ থেকে আমরা যে জিনিসটা বুঝি সেটা হলো, অর্থাৎ আলো যখন কোনো উজ্জ্বল বস্তু থেকে নির্গত হয় তো এই প্রত্যেকটা শক্তির বা গুচ্ছের একটা মান আছে। উনি বলেছে এই প্রত্যেকটা প্যাকেট বা গুচ্ছের একটা নির্দিষ্ট মান আছে, সে মানটাকে উনি বলেছে যে ই ইজ প্রপোর্শনাল টু এফ, অর্থাৎ এই শক্তিটা এই নির্দিষ্ট কম্পাঙ্কের সমানুপাতিক, অর্থাৎ কম্পাঙ্ক যত বেশি হবে শক্তিরও আমরা তত কি বেশি। অর্থাৎ যদি আমরা চিন্তা করি, দেখো আমাদের যদি আলোর বৈশিষ্ট্য চিন্তা করি, দেখো সূর্যের আলো থেকে আমরা সাদা আলো যেটা, সেটা কিন্তু আমরা যদি প্রিজমের মাধ্যমে বিশ্লেষণ করি তখন কিন্তু আমরা লাল, কমলা, বেগুনি, নীল বিভিন্ন আলো অংশ পাই। অর্থাৎ এই যে লাল হওয়া বা বেগুনি হওয়া, নীল হওয়া, এর কারণটা কি? এর কারণ হলো প্রত্যেকটা যেটার এক একটা মান আছে, সে মানটাকে, অর্থাৎ প্রত্যেকটা আলোর একটি নির্দিষ্ট পরিমাণে তরঙ্গ দৈর্ঘ্য আছে, যেই তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে আমরা সেইটা কোন ধরনের তার বৈশিষ্ট্য সেটা আমরা প্রকাশ করতে পারি। তাহলে ম্যাক্স প্লাঙ্কের মতো ইজ প্রপোর্শনাল টু এফ, অর্থাৎ এটা হলো কার সমানুপাতিক, এটা হলো এইচ এর সমানুপাতিক। কার সমানুপাতিক? তাহলে আমরা কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানের যে সূচনা, তখন বলা হয়েছে যে আলো বা কোনো একটি শক্তি, আলো এক প্রকারের শক্তি, তাহলে আমরা শক্তিকে এটাকে যদি মেজার করি বা বিশ্লেষণ করি তাহলে শক্তিটাকে আমরা বলতে পারি শক্তি কার সমানুপাতিক, তার কম্পাঙ্কের সমানুপাতিক, অর্থাৎ ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। তো ফ্রিকোয়েন্সিটা কি? দেখো ফ্রিকোয়েন্সি আমরা যদি কম্পাঙ্ক ধরি তাহলে এই যে সমানুপাতিক থেকে যদি সমান আনি তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু এইচ এফ। এফ হলো, এইচটা হলো প্লাঙ্কের ধ্রুবক, এইচ সমান কি? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে যে জিনিসটা বললাম যে তাহলে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তথ্যটা আবারও বলি, আলো বা শক্তি যখন কোনো কিছু বস্তু থেকে নির্গত হয় তখন সেই নির্গত শক্তির মানটা কি, তার উপর
ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্কের সমানুপাতিক, অর্থাৎ আলো যে বিভিন্ন বস্তু উজ্জ্বল বস্তু থেকে নির্গত হয়, তো এটা কীভাবে নির্গত হয়, প্যাকেট বা গুচ্ছ গুচ্ছ আকারে নির্গত হয়। প্রত্যেকটা প্যাকেট বা গুচ্ছ একটা নির্দিষ্ট মান থাকে, সেই মানটা হলো কি ইজ প্রফেশনাল। এখন এখানে এই ক্ষেত্রে যদি আমরা বলি এখানে এন সংখ্যক ফ্রিকোয়েন্সি থাকতে পারে, অর্থাৎ একই রকম এন সংখ্যক কম্পাঙ্ক থাকতে পারে এক একটা, তো এটা আমাদের মানটা এন সংখ্যক পড়তে 1 2 3 কতটুকুন হবে সেটা আমাদের বৈশিষ্ট্যের উপর কি করবে, নির্ভর করবে। তাহলে আমরা এখন এই যে সংশ্লিষ্ট ইকুয়াল টু এইচএফ এস প্লাঙ্কের ধ্রুবক একটা মান আছে 6.634 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড। এই যে আমাদের এই মানটা আছে, সেই মান দিয়ে যদি আমরা একটা ম্যাথ করি, তাহলে দেখো আমরা যদি এই প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর আমরা একটা ম্যাথমেটিক্সের সমাধান করি। যদি আমরা যদি একটা শক্তির প্যাকেটের চিন্তা করি, যদি মনে করো প্রশ্নে যদি দেওয়া থাকে যে একটি মানে নির্দিষ্ট আলোর কম্পাঙ্ক এফ এর মান, সাপোজ ধরো আমরা দিয়ে দিলাম 120 হার্টজ, তাহলে এর শক্তি কত হবে? তখন আমরা ই ইকুয়াল টু কি লিখতে পারি, ইকুয়াল টু এইচ এফ। তাহলে এখানে আমাদের কম্পাঙ্ক এফ দেওয়া হচ্ছে কত, 120 হার্টজ, আর এস ইকুয়াল টু মানটা বসাই দেবো 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ইন্টু 120। তাহলে আমরা পেয়ে গেলাম যে তোমার এই ক্যালকুলেশনগুলো যেটা মান আসবে সেটি হলো আমাদের কিসের মান, আমাদের শক্তির মান। তাহলে এই যে আমাদের কোয়ান্টাম তথ্য, এই কোয়ান্টাম তথ্য দিয়ে আমরা পরবর্তীতে বিভিন্ন জায়গায় কাজে করব। এই কোয়ান্টাম তথ্যটাকে যদি আমরা সাজিয়ে লিখি, দেখো ইকুয়াল টু জানি এইচ এফ। এফ মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক। এই কম্পাঙ্কের সাথে একটা তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক আছে। দেখো আমরা কি জানি, বি ইকুয়াল টু কি, এফ ল্যামডা। এখন যদি কোনো একটি বস্তু আলোর বেগে চলে, তাহলে সি ইকুয়াল টু কি লিখতে পারি, এফ ল্যামডা। তখন আমরা এফ ইকুয়াল টু কি লিখতে পারি, এফ ইকুয়াল টু লিখতে পারি আমরা সি বাই ল্যামডা। অর্থাৎ যার কম তরঙ্গ দৈর্ঘ্য কম, সে তোমার ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক বেশি। যে আলোর বা যে শক্তির তরঙ্গ দৈর্ঘ্য কম, তার ফ্রিকোয়েন্সি বেশি। যার ফ্রিকোয়েন্সি কম, তার তরঙ্গ দৈর্ঘ্যটা কি, বেশি। এটা কিন্তু আমাদের এই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক হিসেবে আমরা লিখতে পারি, একটা অপরের ব্যস্তানুপাতিক। এখন আমরা যে জিনিসটা দেখাবো সেটা হলো আইনস্টাইনের যে আপেক্ষিক তথ্য, যেটা নিয়ে আমরা এতক্ষণ জানি বা ব্যাপারটা বুঝতে পারছি যে আইনস্টাইনের আপেক্ষিক তথ্যটা কি। আইনস্টাইনের আপেক্ষিক তথ্য হলো যে, এর আগে আমরা জানতে হবে আইনস্টাইনের আপেক্ষিক তথ্যের আগে
আইনস্টাইন যে আপেক্ষিক তথ্য দিয়েছে, আপেক্ষিক শব্দের অর্থ কি? আপেক্ষিক শব্দের অর্থ ডেফিনেটলি একটি বস্তুর বা একটি কিছু সাপেক্ষে অন্য একটি কিছুকে পরিমাপ করাকে আপেক্ষিক তথ্য বলা হচ্ছে। আইনস্টাইন যে তথ্যটা দিয়েছে সেই তথ্যটা বলা হয়েছে যে ওনার যে আপেক্ষিক দুটি তথ্য দিয়েছে, উনি আপেক্ষিকতা দুইটা বিশেষ তথ্য দিয়েছে। আপেক্ষিকতার বিশেষ তথ্য আমরা প্রথম পড়ব, বিশেষ তথ্যটা নিয়ে আলোচনা করব। সাধারণ তথ্যটা নিয়ে আমাদের এখানে এত আলোচনা নাই, আমরা বিশেষ তথ্যটা নিয়ে আলোচনা করব। আইনস্টাইনের মতে, আইনস্টাইন বলেছে আমরা জানি যে কোনো একটি বস্তুর স্থান কাল এবং ভর তোমার কি স্থান কাল এবং ভর ধ্রুবক নিউটনীয় বলবিদ্যার ক্ষেত্রে বা নিউটনীয় মেকানিক্সের ক্ষেত্রে। কিন্তু আইনস্টাইনের মতে, আইনস্টাইন ব্যাখ্যা করেছেন যে কোনো একটি বস্তুর ভর তোমার তার সময় তার স্থানও কি হতে পারে, পরিবর্তন হতে পারে, এটাও তোমার স্থির নয়। তখন তিনি কি করেছেন, একটি কাঠামো বা একটা পর্যবেক্ষকের উদ্ভাবন করেছেন। দুইটি প্রসঙ্গ কাঠামোর মাধ্যমে বিবেচনা করে উনি ব্যাখ্যা করতে পেরেছেন যে বস্তুর যে সময়ও সে পরিমাপ করতে পারে। আমাদের মতো ধারণা যে হয়তো বা সময় নিউটনীয় বলবিদ্যা বা গ্যালিলিও বলবিদ্যার মতে যে সময় স্থির, ওনারা সব ক্ষেত্রে সময়কে স্থির বলতে সময়কে একই বিবেচনা করেছে। মনে করো তুমি একটি 1 ঘন্টার ভিডিও দেখতেছো, একটি 1 ঘন্টার ভিডিও তুমি বাংলাদেশ থেকে বসে দেখলে তোমার যতটুকুন 1 ঘন্টা হবে, আমেরিকা থেকে বসে দেখলে তো সেই দূরত্ব, সেই যতটুকুন 1 ঘন্টার ভিডিওটা 1 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ সাধারণভাবে আমাদের জানা ছিল যে মানে গঠনটা হলো কি যে সময়ও কি থাকে, স্থির থাকে, একই রকম থাকে। কিন্তু আইনস্টাইন তার আপেক্ষিক তথ্যের মধ্যে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে সময়েরও কি হয়, পরিবর্তন হয়। তারপরে উনি বলেছে বস্তুর ভর, তুমি মনে করো আমার যে এই কলমের যে ভরটা আছে, সেই ভরটা যদি আমি এখান থেকে পরিমাপ করি যা পাবো, আমি যদি তোমার বাসায় নিয়ে পরিমাপ করি সেটাই পাবো। এটা নিউটনীয় বলবিদ্যার মধ্যে ধারণা ছিল যে বস্তুর ভর কি থাকে, মানে তোমার নিরপেক্ষ থাকে। বাট আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন যে কোনো একটি বস্তুর ভরও কি হয়, পরিবর্তন হয়। কিন্তু এই ক্ষেত্রে সাধারণ ঘটনা না, ক্ষুদ্র ক্ষুদ্রভাবে যখন মানে কোয়ান্টাম মেকানিক্সের মাধ্যমে উনি প্রমাণ করে দেখিয়েছেন যে বস্তুর ভরটাও কি হয়, পরিবর্তন হয়। এবং যদি শুধু বরের সাথে সাথে এর যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটারও কি হয়, হ্রাস বৃদ্ধি ঘটে। আমার এই মার্কারটার যদি এখানে যে দৈর্ঘ্য আসবে, আমি যদি আমার অফিস রুমে যাই বা আমি যদি অন্য কোথাও যাই, তাহলে এই দৈর্ঘ্য তো একই হওয়ার কথা। কিন্তু আইনস্টাইনের মতে এই দৈর্ঘ্যেরও কি হয়, পরিবর্তন হয়। এটা তো আমাদের আপেক্ষিকতার বিশেষ তথ্যের মাধ্যমে সেটা কি করা হয়েছে, প্রমাণ করা হয়েছে। তা আজকে আমরা প্রাথমিক আলোচনাগুলি তোমাদের সামনে উপস্থাপন করেছি। আগামী দিন আমাদের বিশেষ তথ্য, আপেক্ষিকতার বিশেষ তথ্যের দুটি মৌলিক স্বীকার্য, সেটা নিয়ে আমরা আগামী দিন আমি তোমাদের সামনে এইটা ব্যাখ্যা করে সামনের দিকে এগিয়ে যাব। তা তোমরা আজকে এই পদার্থবিজ্ঞানের এই যে আপেক্ষিক তথ্যটা ক্লাসগুলি করবে এবং তোমরা অবশ্যই পরিবর্তিত সিলেবাস জেনেছ। সেই পরিবর্তিত সিলেবাসটা যেগুলো আছে সেগুলো 5টা অধ্যায় আমাদেরকে দিয়েছে। সেই অধ্যায়ের মধ্যে আধুনিক পদার্থবিজ্ঞানটা আছে, এটা তোমরা একটু ভালো করে স্টাডি করবে যাতে এ থেকেও আমাদের উপকৃত হয় এবং এতে আমরা পরবর্তীতে যাতে আমরা ভালো মার্কস পাই। এই জন্য এখন থেকে নিয়মিত লেখাপড়া শুরু করো, লেখাপড়া ফাঁকি দেওয়ার সুযোগ নেই। কারণ আমাদের পরীক্ষার যে সিলেবাস দিয়ে দিয়েছি তাই ডেফিনেটলি আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।